আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া এবং আমি হাবিবা আফরোজ। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্য গড়ে তুলতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 15 বছর অনেকেই নিজ উদ্যোগে ফ্যাসিবাদকে সমর্থন করেছে বলেও সমালোচনা করেন তিনি। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা গেলে গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব বলে মন্তব্য করেন। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত। আমরা আশা করছি ভবিষ্যতের গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার চায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। আর বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় রাজনৈতিক দলগুলোর ভাবনা জানতে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে। আমরা সবাই আশান্বিত হলাম যে একটি সুন্দর সংস্কার হবে, যেটার মাধ্যমে গণমাধ্যমের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। সরকারও এটি অহেতুক বাধাগ্রস্ত করবে না, সৎ সাংবাদিকতা বিকাশমান হবে। দুঃখের বিষয়, লম্বা সময় ধরে গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করলেও এবং তাদের সেই রিপোর্ট জমা দেওয়ার পরেও সরকার খুব বেশি কিছু এদিক সেদিক করেনি। গণমাধ্যম সংস্কারে নেয়া অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের সমালোচনা করেন রাজনীতিবিদরা। স্বাধীন গণমাধ্যমের পথে নানা ধরনের বাধা কথা তুলে ধরেন তারা। আমরা একটা পরিবর্তন চাই এবং এইবার যদি পরিবর্তন না হয়, এটা বাংলাদেশে তো 50 বছরের পরিবর্তন হয়নি, সামনে পরিবর্তনটা খুবই ডিফিকাল্ট। সো গণমাধ্যম সংস্কার কমিশনের আমরা চাই প্রস্তাবটা বাস্তবায়ন হোক। আমাদের চাকরির বিধিমালা, নিরাপত্তা, বেতন নিশ্চিত করা এবং হয়রানি, এই সমস্ত দূর করেই আমাদের সাংবাদিকতার গণমাধ্যমকে গণচরিত্র ঠিক রেখেই সবাই মিলে আমাদের কণ্ঠকে সোচ্চার করেই আমাদের এই অধিকার আদায় করি। মিডিয়া একটা সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান কেবল ব্যবসার জায়গা থাকলে, মালিকদের কর্তৃত্বে থাকলে, পুঁজির কর্তৃত্বে থাকবে, কেননা পুঁজি চালাচ্ছে, কিন্তু সেটার মধ্যে কতটা জবাবদিহির জায়গা আনা যায়, যেটা আগামী সরকার ভবিষ্যতে যারা আসবে তারা কিন্তু এটা একটা গাইডলাইন পাবে। এবং আমরা বিশ্বাস করি যে যারা আগামীতে সরকার আসবেন তারা যাতে এই রিপোর্টটার আলোকে আমাদের এই ব্রডকাস্ট জার্নালিজমকে সঠিক পথে পরিচালনা করেন। সেটা কোনো সময়ের জন্যে সংগ্রাম ছেড়ে দিয়ে নির্মাণ করা যাবে না। এই সংগ্রাম মানেই বৈরিতামূলক হবে কিনা, এই সংগ্রাম মানেই বিদ্বেষপূর্ণ হবে কিনা, নাকি সেটা শান্তিপূর্ণভাবে সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাবে, সেটা নির্ভর করবে পরবর্তী সময়ের উপরে। আমি মনে করি সাংবাদিকদের জন্য এইটা খুবই একটা পবিত্র বিষয় এবং তারা সেটা করতে পারেন। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। ফেসিবাদের নানা পুত্র গুণগান করা, তেমন ধরনের বিষয়ের সঙ্গে অনেক সাংবাদিক নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। আবার অনেক সাংবাদিক এই কঠিন সময়টাতেও জেল জুলুমের শিকার হয়েছেন। যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তার মামলায় পড়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা ফেসিবাদের কঠিন সময়টাতে তারা বাংলাদেশের জনগণের পক্ষে তারা ভূমিকা রেখেছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে। সাংবাদিকরা নিজেরাই দলীয় হয়ে বিভিন্ন সংগঠন গড়ে তুলছেন বলে সমালোচনা করেন তিনি। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ভাইস সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তাহলে কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটিকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনাদের আমরা স্বাধীন সাংবাদিকতা করবেন। রাজনৈতিক দলগুলোর কাছে স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে সহযোগিতা চান সাংবাদিক নেতারা। একটা দুর্বল গণমাধ্যম দুর্বল গণতন্ত্রের জন্ম দেয়, আর সেই দুর্বল গণতন্ত্র দেশের জন্য কি দুরবস্থা হয় সেই অভিজ্ঞতা আমাদের খুব বেশি দিন আগের নয়। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন বা দেশ পরিচালনা করবেন তাদের সেই অঙ্গীকারটা কতটুকু আছে, সেই অঙ্গীকার তারা আদৌ পালন করবেন কিনা, সেই জায়গাগুলোকে তারা যদি নিশ্চয়তা দেন, নিঃসন্দেহে বাংলাদেশের একটা সুস্থ সবল গণমাধ্যম, সুস্থ গণতন্ত্র জন্ম দিবে। চেয়ার বদলালে আমাদের অভিমত বদলে যায়। আমরা এই বক্তব্যগুলো কিংবা এই দৃশ্যপটগুলো আর দেখতে চাই না। গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দাবি আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যেন স্বাধীন থাকতে পারি,
আমাদেরকে আপনারা আপনাদের লেজুর ভিত্তি করতে দিবেন না। আপনারা পছন্দ করেন কাদেরকে? যারা আপনাদের কথা বলে, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে, তাদেরকে। আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না। আপনি ভুল করবেন, কিন্তু আপনার সমালোচনা করা যাবে না। এরকম যদি নীতি হয়ে থাকে, তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। ইতিমধ্যে সংস্কার কমিশনের সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন সহ ৮ দফা দাবি পেশ করে বিজেসি। আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের লোক হতে চাই না। জাহিদ রহমান, RTV, ঢাকা। বিএনপি চাইলে ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হবে, তবে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেই পথে হাঁটবে না দলটি, এমনটি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা যাদের নেই, আগামী নির্বাচনে তাদের সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আস্থা থাকলেও কিছু উপদেষ্টার কার্যক্রম সন্তোষজনক নয় বলে অভিযোগ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রুদ্র রফিকের রিপোর্ট। সরকার স্বীকৃত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সেসব প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার জনগণের স্বার্থে কাজ করছে না। সব রাজনৈতিক দল মনে করেছে এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারের। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন না। রাজধানীর কারওয়ানবাজারে তিতাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর মধ্যে সবচেয়ে যোগ্য দল বিএনপি। বিশ্বের সবচেয়ে সফিস্টিকেটেড অ্যান্ড সবচেয়ে এক্সপেন্সিভ বা কস্টলি যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। আপনি সেই যন্ত্র শিক্ষানবিশকে দিবেন? বাংলাদেশে যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে এক বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। অন্যদিকে উত্তরায় এক আলোচনায় যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির কোনো হুঙ্কার মেনে নেওয়া হবে না। আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল। আমার তো লক্ষ্য নির্বাচন, জনগণের ভোটাধিকার। ইউনূসের ফালাই দিলাম গেল গা, হাসিনা দিল্লিতে রয়েছে, ইউনূস যেন আরেক জায়গায় হয়ে থাকবো, তারপরে নির্বাচনটা ঠিক করবো। জাতীয় নির্বাচন ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান গয়েশ্বর। একটি অংশ এক এক সময় এক একটি কথা বলে। রুদ্র রফিক, RTV, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী চেতনায় জুলাই সনদ বাস্তবায়নের পথে থাকলেও সংবিধানে বহাল থাকছে স্বাধীনতার ঘোষক হিসাবে শেখ মুজিবুর রহমানের নাম। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে সরকারি নথিপত্র এবং সংবিধানে যুক্ত করে গেছে তার নাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে তার দল। খান আলমিনের রিপোর্টে দেখুন তারই বিস্তারিত। দিক নির্দেশনাহীন বিভ্রান্ত জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দিশা দিয়েছিল জিয়াউর রহমানের এই ঘোষণা। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামের নতুন রাষ্ট্র। দেশ বিদেশে জিয়ার ঘোষণা হয় প্রশংসিত। এই রকম সাহসী উচ্চারণ করার মানুষ আর কেউ ছিল না, থাকলেও হয়তো তারা সুযোগ পান। কিন্তু যার কাছ থেকে মানুষ এই ঘোষণা আশা করেছিল, এটা প্রতিষ্ঠিত যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে বন্দী হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। 1971-এর 10 এপ্রিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। পরের বছর 23 মে তা গেজেটভুক্ত হয়, কিন্তু সেখানে জিয়াউর রহমানের সাহসী ভূমিকার উল্লেখ করা হয়নি। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসে নতুন উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার।
ওই বছরের ২১ জুন জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেয় হাইকোর্ট। এর ২ বছর পর ২০১১ সালের ৩০ জুন সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্রটি ৭ম তফসিল হিসেবে যুক্ত করা হয়। মৌলিক কাঠামোরূপে স্বীকৃতি দেয়ায় পরিণত হয় একটি অসংশোধনযোগ্য বিধানে। স্বাধীনতার ঘোষণাপত্রের ৬ষ্ঠ প্যারায় বলা আছে, ৭.৫ কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন ৭ম তফসিল বাদ দেওয়ার সুপারিশ করলে আপত্তি দেয় কয়েকটি রাজনৈতিক দল। শেষ পর্যন্ত সেটি রেখেই চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ, যাতে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছাড়াই স্বাক্ষর করে বিএনপি। সনদে অন্যতম স্বাক্ষরকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে ৭ম তফসিল নিয়ে কোনো আপত্তি দেয়নি তারা। স্বাক্ষর অনুষ্ঠানের আগে রাজনৈতিক দল থেকে, গণফোরাম সহ ২একটা রাজনৈতিক দল থেকে বলা হলো যে যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে তফসিলে রাখা হয় তাহলে তারা স্বাক্ষর করবেন, অন্যথায় করবেন না। তা আমাদেরকে যখন ঐকমত্য কমিশন থেকে সেই প্রস্তাবটা দেওয়া হলো, তখন আমরা বললাম একটা বৃহত্তর স্বার্থে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিল হিসাবে থাকলে আমাদের আপত্তি নেই। আর সেই ঘোষণাপত্রটা রাখার বিষয়টা সংশোধিত আকারে যখন আসলো, তাহলে বাকি 2টা তফসিল বিলুপ্ত হওয়ার পক্ষে সবাই থাকলো। এখন তারা স্বাক্ষর করেছেন, আমি মনে করি সেটা ঠিক আছে যে স্বাধীনতার ঘোষণাপত্র তফসিলে থাকতে পারে। তবে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ঘোষণা প্রশ্নে ছাড় দেওয়ার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিষয়টাকে যেভাবে তারা আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, আমরা বিএনপি তার সাথে কোনো রকমে একমত না। আগেও ছিলাম না, এখনও নেই। খান আলামিন, RTV, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হলে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন এবং গণভোট একদিনে করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। দেশে প্রথমবারের মতো একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে অনেকে চ্যালেঞ্জপূর্ণ মনে করলেও সরকার বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়াটাই যৌক্তিক। ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, চ্যালেঞ্জ হলেও নির্বাচন আর গণভোট করতে হবে একই দিনে। চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে দিশে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। তবে একদিনে করাটা পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো। বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ দেবে। কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে। সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য পুলিশের বডি ক্যামেরার বিষয়টি ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে, কারণ ব্যবহার করুক, ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চালের মূল্য বৃদ্ধি ঠেকাতে চাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু রেসপন্সিবল হতে হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে 6 দিনে 22,000 জনের নিবন্ধন ছাড়িয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া প্রবাসীরাই এগিয়ে রয়েছেন। আর জেলা হিসেবে ঢাকা ও আসনওয়ারি হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট বিডি ওয়েবসাইটের এসব তথ্য তুলে ধরা হয়।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে, আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের ৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি ৪ঠা ডিসেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানি শেষে এই দিন ঠিক করা হয়। এর আগে সকালে বিশেষ প্রিজন ভ্যানে গ্রেপ্তার ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। আজও তাদের পক্ষে মামলার পরবর্তী কার্যক্রমে ভার্চুয়ালি হাজিরার আবেদন করলে এতে তাৎক্ষণিকভাবে অসম্মতি জানান ট্রাইব্যুনাল ১-এর ২ বিচারক। তবে মামলার পলাতক ২ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছে আদালত। পরে এই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পর্বে জবানবন্দি শেষে মূল তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এবং অ্যানাদার পিটিশনস যেটা ছিল, ইট ইজ এ ভার্চুয়াল যে ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন ছিল, সেখানে আমরা সময়ের একটা দরখাস্ত দিচ্ছি এবং সেখানে ওনারা ওই ৪ তারিখে এটা হিয়ারিংয়ের জন্য ফিক্স আপ করছে। এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ঝুঁকিতে পুরান ঢাকা। এখানকার প্রায় সব ভবনই বসবাসের অযোগ্য। অপরিকল্পিত নগরীর জন্য সরকারের সংস্থাগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প সম্পর্কে জনগণকে সচেতনতার পাশাপাশি কুইক রেসপন্স টিম গঠন জরুরি, অন্যথায় ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন তারা। পুরাতন নকশা বহির্ভূত ভবন ভেঙে ফেলতে এবং মেরামত করতে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজুক। জাহিদ রহমানের আরও একটি রিপোর্ট। শুক্রবারের ভূমিকম্পে আবারও সামনে আসে অপরিকল্পিত নগরায়নের চিত্র। ৫.৭ মাত্রার ভূমিকম্পে আভাস মিলল আরও বড় মাত্রার ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে তিলোত্তমা ঢাকা। বিশেষজ্ঞদের মতে ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে প্রায় ২.৫ লাখ মানুষ মারা যায়। ধসে পড়ে অনেক ঘরবাড়ি ও স্থাপনা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয় দেশটি। একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে ঢাকাও। এই ইন্টেন্সিটি ফিল করাতে আমরা বেশি আতঙ্কিত হয়েছে এবং আমরা বলে আসছি এটা হতে পারে, এবং আমরা বিল্ডিং কোড করেছি কিন্তু 7.7 থেকে 7.5 ম্যাগনিটিউডের মাথায় চিন্তা করি, কারণ আমি তো সোর্স জানি না কোথায়। আমি ধরে নিয়েছি আমার এই মাটির নিচে 7.7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হতে হবে। এইটা ধরেই বিল্ডিং কোডের প্যারামিটারটা সেট করা হয়েছে। তাহলে বিল্ডিং কোড যদি আমি মেনে চলি, আমার 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হলে তো আমার ভয়ের কোনো কারণ নেই। তো ইমার্জেন্সি রেসপন্স আমার রেডি করতে হবে, এখনই প্রিপারেশন নিতে হবে। আমি কিভাবে কন্টিনজেন্সি প্ল্যান রেডি করতে হবে, আমি কিভাবে উদ্ধার কাজ করব। অথচ ভূমিকম্প পরবর্তী কার্যক্রম সম্পর্কে সরকারের অবহেলায় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা এই নগরবিদের। আমরা যেটা মনে করি, যেই ধরনের ভবনগুলো ঝুঁকিপূর্ণ, সেই প্রতিটা ভবনেই এই ধরনের ড্রিলিংটা একটা মোটামুটি পিরিয়ডিক্যালি করা উচিত, এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে করাটা খুবই জরুরি। এছাড়া উঁচু ভবনগুলোতে, ঢাকা শহরে উঁচু ভবন খুব একটা বেশি না, এগুলোকে রুটিন বেসিসে তাদের প্রয়োজনীয় সক্ষমতা আছে কিনা, দুর্যোগ এই প্রতিরোধ করা সম্ভব না, তাদেরকে সেটাকে কপ আপ করার জন্য সেই জায়গাগুলোতে ড্রিলিং ব্যবস্থা আসলে পিরিয়ডিক্যাল বেসিসে বা ওই ধরনের ভাবে রাখা দরকার। আর রাজুক চেয়ারম্যান সংস্থাটির গাফলতির কথা স্বীকার করে বলছেন, নিয়মনীতি মানার ক্ষেত্রে জনগণকেও এগিয়ে আসতে হবে। মূলত আসলে যেটা আমরা বাড়ি ভাঙার কথা বলছি, হয়তো বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় হইতে পারে, কিন্তু বেসিক্যালি এটার মেজরিটি হলো কিন্তু পুরান ঢাকায়। যে বাড়িগুলো ভাঙতে হবে এর ম্যাক্সিমামটি হলো পুরান ঢাকায়। সম্পূর্ণ বিল্ডিং কিছু আছে যেটা রেট্রোফিটিংয়ের নাম সংস্কার সম্ভব, যেটা সেটা করা। আবার কিছু বিল্ডিং আছে কোনোভাবেই সম্ভব না, সেটা কিন্তু ডেমোলিশ করার কোনো উপায় নেই। নগরীর দুর্যোগ মোকাবেলায় শিগগিরই আলাদা ট্রাস্ট গঠন করা হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই সবারই কিন্তু আমাদের সহযোগিতা এখানে লাগবে। জাহিদ রহমান, RTV, ঢাকা।
ভূমিকম্প প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি, সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার দাবির দিক নিয়ে আলোচনা হয়। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। গেল শুক্র ও শনিবার প্রায় ৩০ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশপাশের 4টি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদী। এতে 3 জেলায় মোট 10 জন নিহত হয়। 6 মাস থেকে 1 বছরের মধ্যে ভূমিকম্পের ঝুঁকি নির্ধারণ শেষ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঝুঁকি সম্পর্কে জানতে এলাকাভিত্তিক বিভিন্ন ফার্মকে সার্ভের কাজের দায়িত্ব দিতে হবে বলেও জানান তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের রাজুকের উদ্যোগে ভূমিকম্পে ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। বলেন, রাজুকের ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত সার্ভের কাজ করতে হবে। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সরকার কাজ করছে। রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আদিলুর রহমান। যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে, তার ঝুঁকিটা অ্যাসেস করতে, তার ঝুঁকিটা নিরূপণে কি করা যায় সেটা করতে, এবং রাজুক যে নতুন আইন করছে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টের পরিবর্তে, রাজুককে সেইখানে আমি মনে করি বিশেষ ক্ষমতা দেয়া প্রয়োজন। জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেটার সমন্বয়, এই নিয়েই আমরা কথা বলছি এবং এটাকে কার্যকর করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি এই ভূমিকম্পর ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়কর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা চাওয়ার কথা বলেন। এ সময় শার্লি বচওয়ে আশ্বস্ত করে বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করবে। তিনি আরও বলেন, কমনওয়েলথের 56টি দেশ, যার মধ্যে G7 ও G20 এর সদস্যরা রয়েছে, এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে। এর আগে কমনওয়েলথ মহাসচিব, প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেন। আগামী 5 বছরে দেশের 50% মামলা জট কমবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা মহানগর আদালতের কনফারেন্স রুমে ঢাকা ও চট্টগ্রামের 2টি পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য এই উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচারিক ব্যবস্থায় বিপ্লব ঘটবে। মমিন হোসেনকে সাথে নিয়ে এ বিষয়ে আরও জানাচ্ছেন হিয়ার বাদল। কেউ আসছেন পরিবারের বিরুদ্ধে নির্যাতনের মামলা নিয়ে, কেউ বা আসছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। শুধু তাই নয়, মা বাবা ভাই বোনের বিরুদ্ধেও নানা অভিযোগে পারিবারিক আদালতে মামলা করেন ভুক্তভোগী নারীরা। এসব বিষয়ে বর্তমানে মামলার সংখ্যা ৭৪,০০০-এর বেশি, যার মধ্যে ৫,০০০-এর অধিক মামলা ঝুলে আছে 5 বছরেরও বেশি সময় ধরে। এসব মামলার মধ্যে ঢাকার 3টি পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৯,৬১১টি। এমন সব মামলার বিচার দ্রুত করতে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা ও চট্টগ্রামের 2টি আদালতে পারিবারিক সেবা কার্যক্রম চালু করেছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে বেশিরভাগ মামলা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এবং রেজওয়ানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে, আরও অনেকে বলেছে, আমি এটা এমফাসাইজ করতে চাই। আপনারা লয়াররা এটার গার্ডিয়ান হন, আপনারা ইনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে, এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই উদ্যোগ বিচার কাজকে সহজ করার পাশাপাশি ভোগান্তি কমাতে কাজে আসবে। ধরেন আগামী 2-3 বছরের মধ্যে রেপ্লিকেট করে ফেলতে পারি, এটা একটা আসলে বিপ্লব করে দেবে, বিশেষ করে নারী জাতির জন্য, যারা নির্যাতিত
এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিচার প্রার্থী ও আইনজীবী সহ অংশীজনেরা। আর বাদল, RTV, ঢাকা। নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে। তাই সমাজকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়কে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, নারী ও শিশু মন্ত্রণালয়ের ফ্যাসিস্ট সরকার যে অবকাঠামো ধ্বংস করেছে তা এক বছরে পরিবর্তন সম্ভব নয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর 2025 পর্যন্ত 16 দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করবে মন্ত্রণালয়। রাজনৈতিক শাসকরা তাদের নানা রাজনৈতিক স্বার্থে মেয়েদের উপরে জুলুম করে। বাংলাদেশে কমেনি, বই বেড়েই চলেছে। কোথায় যেন আমাদের কাজটি আমরা ঠিকভাবে গুছিয়ে উঠছি না। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আগামী বৃহস্পতিবার বিকেল 3টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এই সভা। সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। ফুল কোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানানো হয়। জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, একথা স্পষ্ট করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। 2018 সালে জীবন রক্ষাকারী 117টি ওষুধ বাদে অন্যান্য সব ওষুধের মূল্য নির্ধারণে ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে ন্যস্ত করে একটি সার্কুলার জারি করে সরকার। ওই সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের শুনানি শেষে এবছরের 25 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কুলারটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষকে মূল্য নির্ধারণ করে গ্যাজেট প্রকাশের নির্দেশনা দেয়। এর আগে 1993 সালে 739টি ওষুধের দাম নিয়ন্ত্রণ করে গ্যাজেট প্রকাশ করলেও পরে তা সংশোধন করে কেবল 117টি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা হাতে রেখেছিল সরকার। অভিবাসন খাতে জটিলতা তৈরি করেছে সরকারি বিভিন্ন সংস্থা। আইনের মাধ্যমে বৈধ অভিবাসনকে মানব পাচারের আওতায় ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আতিকুর রহমান আতিক। দুপুরে রাজধানীর কাকরাইলের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সামনে 10 দফা দাবিতে মানববন্ধন করেন বায়রার সদস্যরা। মানববন্ধনে বক্তারা 45 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ফিরিয়ে দেয়া, বহির্গমন ছাড়পত্র দেয়ায় আগের নিয়ম বহাল রাখা সহ 10 দাবি তুলে ধরেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের সব দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বেতন বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানায়, দীর্ঘদিনের দাবিগুলো অগ্রগতি না হওয়ায় আগামী 29 নভেম্বর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই বর্জন সহ সব কার্যক্রমে কর্মবিরতি পালন করা হবে। শহীদ মিনারে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা, সদস্য সচিব ফজলুল হক, মিরাজুল করিম উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি হলেও নীতিমালা লঙ্ঘন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহিদা বেগম। অভিযোগ আছে, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন ঋণ সংক্রান্ত মামলায় 2024 সালের 23 জানুয়ারি হাইকোর্ট ওয়াহিদা বেগম সহ অগ্রণী ব্যাংকের আরও 4 কর্মকর্তাকে 3 মাসের কারাদণ্ড দেন। একজন বিতর্কিত কর্মকর্তা এমডি হিসেবে দায়িত্ব নেয়ায় ব্যাংকিং মহলে হচ্ছে ব্যাপক আলোচনা। বিস্তারিত বিলাল হোসেনের আরও একটি রিপোর্টে।
আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগের যোগ্যতার জন্য চারিত্রিক ও নৈতিক বিশুদ্ধতা বাধ্যতামূলক থাকলেও তথ্য গোপন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। আরটিভির হাতে আসা নথিতে দেখা যায়, রাজধানীর দিলকুশাস্থ মুন টাওয়ারকে কেন্দ্র করে একটি রিং সংক্রান্ত মামলায় 2024 সালের 23 জানুয়ারি হাইকোর্ট এক রায়ে ওয়াহিদা বেগম সহ অগ্রণী ব্যাংকের আরও 4 কর্মকর্তাকে আদেশ অমান্য করার দায়ে 3 মাসের কারাদণ্ড দেন। এছাড়াও তার বিরুদ্ধে কর্পোরেট গ্যারান্টি ছাড়া ঋণ অনুমোদন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিয়োগ ও প্রমোশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। রাকাবে তার এই নিয়োগে চ্যালেঞ্জ করে গত 18 নভেম্বর উচ্চ আদালতে রিট করেন এক আইনজীবী। এই নিয়োগ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে পরে রুল জারি করে 3 সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন উচ্চ আদালত। আমি অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর বরাবর আমি আবেদন করেছিলাম। এই আবেদনের কোনো কার্যকারিতা অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেনি। না করার কারণে আমি রিট করেছি হাইকোর্টে 18/11/2025 তারিখে। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওনার 3 মাসের জেল এবং 30 লক্ষ টাকা জরিমানা ছিল অগ্রণী ব্যাংকের ডিএমডি থাকাকালীন অবস্থায়। এবং বাংলাদেশ ব্যাংকের বিআরপিটি সার্কুলার নাম্বার 5 হচ্ছে 27/2/2024 একটা সার্কুলার জারি হয়েছিল। 2টা পয়েন্ট বলা ছিল, যদি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয় বা কোনো বিরোধ মন্তব্য থাকে তাহলে তিনি এমডি পদের জন্য বিবেচিত হবেন না। তার আগেই উনি ওখানে কনভিক্টেড হয়ে গেছেন। উনি অগ্রণী ব্যাংকে থাকতে উনি বিভিন্ন কর্পোরেট গ্যারান্টি ছাড়া লোন দেওয়া, তারপরে পদোন্নতির ক্ষেত্রে এরকম অনেক কিছু এই ধরনের ঘটনা আছে। এটাকে অনেক পেপার পত্রিকায় এটা আসছে আর কি। ওনার এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলো, পাওয়া যায়নি ওয়াহিদা বেগমকে। তবে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সরকার যাকে নিয়োগ দিয়েছে তাদের গ্রহণ করবে। আদেশ পেয়েছি, আমরা ওনাকে গ্রহণ করেছি। ব্যাংক রকম মানুষ নিয়ে হয়, সুতরাং কর্মকর্তা কর্মচারী সবাই তো ওনার একজনকে সমর্থন করবে তা কোনো বলা যায়। এটা হতে পারে, তবে এটা আমাদের কোনো দায়িত্ব নাই। এই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাণিজ্যিক শাখার উপসচিব আফরোজা আক্তার রিবা জানান, এমন অভিযোগ নেই তাদের কাছে। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।